7.5 মাসের প্রেগনেন্ট অবস্থায় স্বামীর দ্বিতীয় বউকে বরণ করতে দেখছি। আর আমার শাশুড়ি বরণ করছেন আর বলছেন, আয় মা ভিতরে আয়। আমার শাশুড়ি খুশি হয়ে নতুন বউকে ঘরে তুললেন এবং বললেন, ভাইয়াকে দেয়া কথা আজকে পূর্ণ হলো। আমার ছেলে আজকে এতদিনে কাজের মতো কাজ করেছে। শাশুড়ি মা তার ছেলেকে ছোপায় বসালো এবং বলল, তোরা বস, আমি তোদের জন্য শরবত নিয়ে আসছি। আমি আর দাঁড়িয়ে না থেকে ওদের যাত্রাপথের বাধা হয়ে দাঁড়ালাম। সরাসরি আমার স্বামী মানে রাজকে জিজ্ঞেস করলাম, তুমি আমার সাথে এমনটা কেন করলে? আমার ভিতরে কিসের কমতি ছিল? তখন আমার স্বামী প্রতি উত্তরে জবাব দিল, দেখো তানিয়া, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করিনি। তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি তখন বললাম, তাহলে এতদিন এগুলো কি ছিল? তাহলে শোনো তানিয়া, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। আসলে আমি মূলত টিয়াকে ভালোবাসি, অনেক আগে থেকেই ভালোবাসতাম। একটা অ্যাক্সিডেন্টের কারণে ওর মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে, তাই তোমার সাথে ভালোবাসার নাটক করে তোমাকে বিয়ে করি। তুমি শুধু এই বাচ্চাটা জন্ম দেওয়ার পর আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, শুধু এটুকুই, আর কিছুই না। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। হাও মাও করে কান্না করে দিলাম আর বলতে থাকলাম, তুমি শুধুমাত্র একটা বাচ্চার জন্য আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলে, আমার সাথে ভালোবাসা নাটক করলে, বিয়ের পরেও আমার সাথে অভিনয় করে গেছো এতদিন। আমি যদি এখন পুলিশের কাছে যেয়ে সবকিছু বলি তখন তোমার কি হবে? তখন আমার স্বামী তাচ্ছিল্যর হাসি নিয়ে বলল, তুমি আমাকে কাঁচা খেলোয়াড় ভেবো না, তোমার মতো এতিমকে আমি জেনে শুনেই বিয়ে করেছি। আমি খুব পাকাপোক্তভাবেই কাজ করেছি যাতে তুমি এরপরে আর কোনো ঝামেলা না করতে পারো। পাশ থেকে আমার স্বামী নতুন বউ বলে উঠলো, তুমি এই ছোট লোকের বাচ্চাটার সাথে কথা বলছো কেন? আর আমাকে বলল, এই মেয়ে, তুই বেশি কথা বলবি না, আমরা যা বলবো চুপচাপ শুনবি। তোকে ডিভোর্স দেওয়ার সাথে সাথে আরো 1 লক্ষ টাকা বাড়িয়ে দেবো, মোট 5 লক্ষ টাকা দেবো। তুই এগুলো নিয়েই খুশি থাক। মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে আমার স্বামীকে নিয়ে রুমে চলে গেল। আমি রাজকে আটকানোর জন্য ওদের পিছু নিলাম। ড্রয়িং রুমে যেতে না যেতে আমার শাশুড়ি এক টানে আমার হাতটা ধরে গালে থাপ্পড় বসিয়ে দিল এবং বলল, তোর মতো এতিমের বাচ্চাকে এতদিন ধরে আমাদের বাড়িতে রেখেছি। আরে তোর তো 7 কপালের ভাগ্য, তুই যে এতদিন আমার ছেলের বউ হয়ে থেকেছিস। আমার শ্বশুর পিছন থেকে বলে উঠলো, দেখো মেয়ে, এই বাড়ির বউ হওয়ার যোগ্য তুমি নও, আমার ছেলের সাথে তো মানাই না তোমাকে। তাও তো তুমি হয়েছো। এখন এই চুপচাপ বাচ্চাটা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে, তা না হলে মেরে মাটির নিচে পুঁতে রাখবো, কাদার জন্য কেউ থাকবে না। আমি তখন কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, বাবা, আমি তো এ বাড়িতে আসিনি, আপনার ছেলে ভালোবেসে বিয়ে করে আমাকে এ বাড়িতে নিয়ে এসেছে, তাই আমি এসেছি। আমি যদি কখনো জানতে পারতাম যে আপনারা এত নিচু মানসিকতার মানুষ, আমি কখনো এ বাড়িতে থুতু ফেলতেও আসতাম না। আমার শ্বশুর তখন রাজকে ডেকে বলল, দেখেছিস রাজ আমার সাথে কিরকম বিহেভ করছে? তখন আমার স্বামী আমার কাছে এসে বলল, তোকে আজকে বোঝাবো আমার বাবার সাথে খারাপ ব্যবহার করার পরিণাম। তারপর একটা লাঠি দিয়ে আমাকে ইচ্ছে মতো মারলো। আমি ব্যথায় কান্নাকাটি করছিলাম আর আমার কান্নাকাটি শুনে ঘর থেকে দৌড়ে আসে আমার ননদ। আমার ননদ এসে দেখে আমার স্বামী আমাকে মারছে। তখন সে সামনে এসে দাঁড়িয়ে বলে, এসব তুই কি করছিস ভাইয়া? এই অবস্থায় মারলে তো রিস্ক হয়ে যাবে, বাচ্চার শরীরে আঘাত লেগে যাবে। আর এই মেয়েটাকে, এটা বউ সেজে আছে কে? আমার স্বামী তখন বলল, এটা তো নতুন ভাবি। তখন আমার ননদ বলল, কি রে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ভাবি থাকতেও তুমি আর একটা বিয়ে করেছো? তখন সে বলে, হ্যাঁ, আমি ওকে বিয়ে করেছি, বাচ্চাটা হওয়ার পরে ওকে ডিভোর্স দিয়ে দেবো, আর এই কয়দিন ওকে চুপচাপ থাকতে বলবি। আমার স্বামী তার নতুন বউকে বলল, চলো আমরা রুমে যাই। এরপর আমার শ্বশুর শাশুড়ি সেখান থেকে চলে গেলেন। নতুন বউ ন্যাকামি করে বলল, বেবি, আমাদের বাসর ঘর কোথায় সাজানো হবে? তখন আমার স্বামী বলল, কেন, আমি যে ঘরে থাকি সেই ঘরেই সাজানো হবে। না বেবি, আমি ওই রুমে থাকবো না, কারণ ওই রুমে এতদিন ওই ছোট লোকটা থেকেছে, আমি অন্য রুমে থাকবো। আমার স্বামী তখন বলল, আচ্ছা ঠিক আছে, অন্য রুমে আমাদের বাসর সাজানো হবে। এখন চলো তুমি মায়ের রুমে যেয়ে ফ্রেশ হবে, আর বাসর ঘর সাজাতে আসবে সন্ধ্যায়। আমি তখন উত্তরে বললাম, এই ছোট লোকটা ওই ঘরে থেকেছে বলে তুমি থাকবে না, কিন্তু যে ছেলেটার সাথে তুমি থাকবে সেই ছেলেটার প্রতিটা অঙ্গে এই ছোট লোকের ছোঁয়া লেগে আছে। তখন কি করে পারবে ওই ছোট লোকের ছোঁয়া জিনিসটাকে ব্যবহার করতে? তখন আমার স্বামী আমাকে বলে, তোর এত বড় সাহস, তুই আমার নতুন বউয়ের সাথে এইভাবে কথা বলিস? আরো কয়েকটা বাড়ি দেবো নাকি তোকে? এইসব বলে ওরা আমার চোখের সামনে দিয়ে রুমে চলে গেল। একটু পরে আমার ননদ আমাকে ধরে নিয়ে আমার শ্বশুর শাশুড়ি রুমে গেল। তারপর তারা তাদেরকে বলতে লাগলো, তোমরা ভুলে যেও না, আমি কিন্তু তোমাদেরই মেয়ে। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বাড়ি শুদ্ধ সবাইকে পুলিশে ধরিয়ে দিব। প্রথম বউয়ের অনুমতি না নিয়ে বিয়ে করেছে, এখন তার উপরে অত্যাচার শুরু করেছো। আমার শাশুড়ি তখন রেগে যেয়ে বলল, হাই হাই, এই কালনাগিনী আমার মেয়ের উপরে কি জাদু করেছে? ওর মতো একটা ভিখিরির বাচ্চার জন্য তুই তোর নিজের বাবা মাকে পুলিশের ভয় দেখাচ্ছিস? তখন আমার শ্বশুর আমার ননদকে ধমক দিয়ে বললেন, তুমি এখনো পর্যন্ত আমার ইনকামের উপরে চলো, তাই আজকে যা বলেছো তার জন্য তোমাকে মাফ করে দিলাম, সামনে কখনো যেন না শুনি এরকম ব্যবহার করতে। তখন আমার ননদ আমাকে বলল, চলো ভাবি, তোমাকে তোমার রুমে রেখে আসি, ওদের সাথে কথা বলে কোনো লাভ নেই, ওরা লোভে পড়ে অন্ধ হয়ে গেছে। আমি মনে মনে বললাম, রাজ, আজকে তুমি যে আঘাতগুলো আমাকে করেছো তার শাস্তি তুমি পাবে। আমার ননদ আমাকে রুমে এনে শুয়ে দিল। শরীরের প্রতিটা অঙ্গ যেন মারের আঘাতে ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, তবে তার চেয়ে ব্যথা হচ্ছে আমার বুকে।
আমার আজের সাথে কাটানো সমস্ত মুহূর্তগুলো যেন মনে পড়তে লাগলো। আজকে আমার জীবনের সর্বনাশের দিন। এতগুলো দিন ধরে লোকটা আমার সাথে অভিনয় করে গেল আর আমি কিচ্ছু বুঝতে পারলাম না। এত নিখুঁত অভিনয় তুমি কিভাবে করতে পারলে রাজ? আমার দু চোখে আজ অশ্রুর বন্যা বয়ে যাচ্ছে। কোনো রকমে হাত বাড়িয়ে মোবাইলটা নিয়ে বাবার ফোনে ফোন দিলাম। বাবা ফোনটা রিসিভ করেই বলে উঠলো, কেমন আছিস মা, আর আমার নাতি কেমন আছে? তখন আমি বললাম, বাবা আমি ভালো নেই। তোমার পছন্দ করা ছেলে আর তার বাবা মা অনেক লোভী। আমি আমার বাবাকে সবকিছু খুলে বললাম। আসলে আমি এতিম নই। বাবা যখন আমার জন্য প্রস্তাব নিয়ে এসেছিল তখন আমি বাবাকে সত্য দিয়েছিলাম। আমি এই ছেলেকে বিয়ে করব, কিন্তু প্রেম করে পালিয়ে গিয়ে। এটা আমার ছোটবেলা থেকে শখ, আর তুমি তাদেরকে কিচ্ছু জানাবে না। আমি ওর সাথে এতিমের অভিনয় করব। ছেলে যেহেতু আমার বাবাই পছন্দ করেছে, তাই বাবা খুশি মনে সবকিছুতে রাজি হয়ে গেল। বিয়ের 2 বছর যখন পূর্ণ হবে তোমরা সবাই মিলে যেয়ে সারপ্রাইজ দিবে। এটা ছিল আমার বাবাকে দেয়া সত্য। যে বাবা আমার গায়ে একটা ফুলের আঁচড় কখনো দেয়নি, সেই বাবা কি করে সহ্য করবে এত কিছু? আমার বাবা রেগে গিয়ে বললেন, তুমি চিন্তা করো না মামনি, আমি এর বিহিত করছি এক্ষুনি। এরপর আমি ওভাবেই পড়েছিলাম। ব্যথায় আমার শরীরে প্রচন্ড জ্বর চলে এসেছে। হঠাৎ দেখলাম নতুন বউ আমার রুমে এসেছে, আয়না দেখছে এবং আমাকে বলছে আমি যেন এ বাড়ি ছেড়ে চলে যাই।